আপনারা জানেন আজকে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে নির্বাচনী ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং নির্বাচন কমিশনের তড়িঘড়ি করে যে গেজেট প্রকাশ, সেই গেজেট প্রকাশকে চ্যালেঞ্জ করে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চেয়ে যাতে তাকে শপথ পড়ানো না হয়, এই বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একটি রিট মামলা দায়ের করেছিলেন। সেই মামলাটি গতকালকে শুনানি হয়েছে। পিটিশনারের আইনজীবীর পক্ষে বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু সাহেব শুনানি করেছেন। শুনানি করার পরে আপনারা জানেন এটি একটি মোশন শুনানি হয়, অর্থাৎ প্রাথমিক শুনানিগুলো হয়। প্রাথমিক শুনানির পরে যদি আদালত কনভিন্স হন তাহলে তিনি একটি রুল ইস্যু করেন অথবা অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রদান করেন। বিধান অনুযায়ী শুধুমাত্র মোশন হিয়ারিংয়েই আসলে আইনগতভাবে বক্তব্য রাখার কোনো সুযোগ না থাকার পরেও বিজ্ঞ আদালতের কাছে জনাব ইশরাক হোসেনের আইনজীবীরা উপস্থিত হন এবং বিজ্ঞ আদালত তাদেরকে সুযোগ করে দেন। সুযোগ করে দেওয়ার পরে তাদের পক্ষেও বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রাখেন। এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে ঠিক 12টা 30 মিনিটের সময় বিজ্ঞ আদালত, মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন এবং আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দ্য মিন টাইম এই এই যে গেজেট নোটিফিকেশন যে বিষয়টি আছে এটি স্টে থাকবে এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইশরাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে। ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল তখন জনাব ইশরাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে প্রেস করেছেন এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে তারা সবকিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি। কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে। আমরা দেখেছি যে এই রিটের পক্ষে যখন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু তিনি শুনানি করছিলেন, তিনি ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন, তিনি বিজ্ঞ মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে, আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়েরের 30 দিনের মধ্যে, অর্থাৎ ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যেই মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার 30 দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নাই। আপনারা জানেন যে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন ছিল। সেখানে জনাব ইশরাক হোসেন একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন। কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয়, তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরো অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে, সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর, সেটার সাথে অমিল রয়েছে। এছাড়াও যে প্রথমে যে সাক্ষীদের তালিকা দেওয়া হয়েছিল তারা কেউই সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে হাজির হননি। সকল সাক্ষীকেই বিজ্ঞ আদালতের কাছে অনুমতি নিয়ে কমিশনের সাক্ষী দেওয়ার জন্য তারা আবেদন করেছেন এবং আদালত থেকে কয়েক গজ দূরে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনে তাদের কমিশন হয়েছে বলে অন রেকর্ডে দেখা যাচ্ছে। কিন্তু আদৌ কমিশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরিকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই, অর্থাৎ এই রায়টি বিধি বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত হয়েছে, সেই জায়গাটি রিট পিটিশনার চ্যালেঞ্জ করেছে। এছাড়াও আরেকটি বিষয়ে শুনানিতে উল্লেখ করা হয়েছিল যে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যত ধরনের নির্বাচিত সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়ররা আছে তাদেরকে অপসারণের জন্য আইনে সংশোধনী আনা হয়েছিল এবং অ্যাকর্ডিংলি 17ই
17 আগস্ট হচ্ছে নতুন আইনের সংশোধনী পাশ হয় এবং 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসককে বসানো হয়। অর্থাৎ এই প্রশাসককে বসানোর সাথে সাথে আইনগতভাবে এই মামলার আর কোনো মেরিট থাকে না, এই মামলাটি ইনফ্রাকচুয়াস হয়ে যায়। সেটিও বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ মহামান্য আদালতকে বলেছেন যে কোর্ট, বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছেন। এছাড়াও আরও একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও বিজ্ঞ মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না। আমরা আশা করছি ল উইল প্রিভেল। আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়ে, তখন সোমোটির বিষয়টা যখন আনা হলো, আমরা তখন বলেছি যে হ্যাঁ, ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার। ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। তো আফটার লুজিং অফ সো মেনি লাইভস, হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো স্বার্থ উদ্ধার হোক। পাশাপাশি সুমোটু যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে 2014 পার্লামেন্ট ইলেকশন ছিল, সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার। 2018 নির্বাচন ছিল, আমরা নিজেও, আমিও প্রার্থী ছিলাম, উনিও প্রার্থী ছিলেন, আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই। ওয়েদার মিস্টার মাহবুবউদ্দিন খোকন ওয়াজ ইনজিওর্ড, গুলি খেয়েছিলেন। তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত সুমোটু কোনো কিছু করেন নাই। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সুমোটু কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি, যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য, সচিবালয় ক্রিয়েট করার জন্য। অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ, গুড কজ, এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি। আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেসি, এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সাবারলি রিজেক্ট হবে। শপথ নিয়ে যে সমস্যা হচ্ছে সে ব্যাপারে একজন লয়ার একটা মামলা করেছে, জাজমেন্ট চ্যালেঞ্জ করেছে, রায় চ্যালেঞ্জ করেছে, এবং তার উপর আজকে শুনানি হয়েছে। তাদের পক্ষ থেকে বলেছে যে লয়ারের মামলার অধিকার আছে, আর এবং তারা লয়ার যে কোনো চ্যালেঞ্জ করতে পারে। আর আমাদের পক্ষে আমি ছিলাম, দেশের কাছের কাবার ছিল, এহসান রহমান ছিল, এবং আরো অনেকে ছিল, অনেক লয়ার ছিল। আমাদের বক্তব্য ছিল যে তারা আবার বলছে সুমোটো দিতে কোনো রুল ইস্যু করতে পারে, কোনো ইলিগেল থাকে। প্রথম আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোন ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোন নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়রের সব ইলেকশন গুলা, উপজেলার সব ইলেকশন গুলা তৃতীয় পক্ষ এসে বলবে যে আমার অধিকার আছে আমরা করার জন্য। এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো, হাইকোর্টের সুপ্রিম কোর্টে কখনো এরকম কোনো নজির নাই কোনো ইন্টারফেয়ার করছে বা কোনো আদেশ দিয়েছে এদের পক্ষে। আর আমরা আরো বলেছি যে আইন অনুযায়ী আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে, এবং ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ
সাবিরের সম্পদ লাস্ট ডেট। এই মামলা করছে তারা মূলত তারা যখন পৃথিবীর শপথ না দিতে পারে ইশাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্য এই মামলা করেছে মূলত। আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দু তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আর যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন। উনি আসেন নাই, এরা ছদ্মবেশে করছে। আর এখানে যেহেতু ইন্টারফারেন্স করে সুযোগ নাই। সোমোটোর কথা বললাম, তাই বলে সোমোটো কোর্ট যদি সোমোটো এই কোর্ট সুপ্রিম কোর্টে ছিল, প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে আজকে বিচারিত করলো, দেশ সাক্ষী দিল না, থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট তো নিশ্চুপ ছিল কেন? সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা। বা অন্য অনেক ঘটনা ঘটছে 15 বছর এই আদালতে বা বাইরে, সোমোটো কিছু করেন নাই তো আপনারা। আদেই সোমোটো হবে কেন? আর সোমোটো আর যেটা হলো জনস্বার্থ হলে কি জনস্বার্থ, রাস্তাঘাট, বিল্ডিং, পরিবেশ, এগুলো যে মামলা দেখাচ্ছে, যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারি, নট প্রাইভেট কেস যেটা কন্ডিশন পার্টি, সেখানে তো অধিকার নাই। এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে, সুতরাং আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদের আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদালতের জন্য রেখেছে অর্ডার। ব্যারিস্টার কায়সার কামাল উনি কি বলেছেন উনি বলো।